মায়াবতী পর্ব ১৩। আজ সাবিহাকে গিয়ে বলতে হবে আমিও তাকে ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি। সেদিন যেমন সে আমাকে বলেছিল, আজ আমাকেও বলতে হবে। তুমি কি এই ছুটির দিনে এখন বান্ধবীর বাসায় যাবে নাকি আপু? রাগে ফুঁসতে ফুঁসতে বলল সাব্বির। আজকেই চলে আসবো তো সাব্বির, সন্ধ্যার দিকে চলে আসবো, দেরি করব না, প্রমিস। তোমার বান্ধবী ভালো নয় কেন? ও তো অনেক ভালো। দেখো না কি সুন্দর করে কথা বলে। ও তো তোমাকে চকলেটও দিয়েছে। না ও ভালো না। ও তোমাকে নিয়ে যাচ্ছে, ও ভালো না। আর ও অনেক দুষ্টু কথা বলে। আমি ভ্রু কুঁচকে বললাম, ও তোমাকে কি দুষ্টু কথা বললো? ও আমাকে বলেছে আমাকে নাকি বিয়ে করবে। আমি তো ছোট, আমি কি এখনই বিয়ে করব নাকি? ও, এই জন্য ওকে ভালো না বলছো? ও তো একটু মজা করে বলেছে শুধু। ও সবার সাথেই মজা করে। আমি ওকে বিয়ে করব না, মুখ ভোতা করে বলল সাব্বির। তোকে বিয়ে করতে কে বসে আছে? কাকে বিয়ে করবি না? ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো সাবিহা। আমার ভাইকে কে বিয়ে করবে না বলো? কত মেয়ের লাইন পড়ে যাবে জানিস? তা কে ওকে বিয়ে করবে না শুনি? কবিতা ঘরে ঢুকেই বলল, কি আবার আমি করব? আমাকে কি ভাবি হিসেবে পছন্দ হয় না তোমার? আমি তোমাকে বিয়ে করব না। তুমি দুষ্টু কথা বলো। আবার মায়া আপুকে নিয়ে যাচ্ছ। আমাকে বিয়ে না করলে কিন্তু তোমার মায়া আপুকে আমি আমার ভাইয়ের বউ বানিয়ে ফেলবো, বুঝলে? সাব্বির আর চোখে কবিতার দিকে তাকালে কবিতা তার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। সাব্বির লজ্জা পেয়ে তাড়াতাড়ি চলে গেল। কবিতা সহ সবাই সবাই হে হে হো হো করে হাসতে লাগলো। কবিতা সাবিহাকে উদ্দেশ্য করে বলল, তোমার বোনের বিরুদ্ধে কিন্তু আমার একটা অভিযোগ আছে। এর বিচার চাই আমি। এই আমি আবার কি করেছি? আপু কি করেছে কবিতা আপু? আমার ভাই যে তার বড় একটা উপকার করলো তার কোনো মূল্যই দিল না। একটা ধন্যবাদ তো দূর থাক, দেখাও করলো না। আমার ভাই ক্লাসে আসলে উল্টো মুখ করে নিচু করে থাকতো। এইটা কি মেনে নেওয়া যায়? এইটা তুমি ঠিক করনি আপু। আজকেই উনাকে ধন্যবাদ দিয়ে আসবে, বুঝেছো? আচ্ছা, দিব। এই তোর কি হয়েছে? রেডি হতে এত সময় লাগে? হয়ে গেছে, আমাকে বলে বের হব শুধু। আপু, কবিতা আপুর ভাইয়াকে ধন্যবাদ বলো কিন্তু। মনে রেখো কিন্তু, ভুলে যেও না আবার যেন। যথা আজ্ঞা ম্যাডাম। কবিতার রুমে বসে ফিজিক্সের ম্যাথগুলো করছিলাম। বিরক্ত লাগছিল কিছুটা। বন্ধুর বাসায় এসে নাকি এখন স্টাডি করতে হচ্ছে। হঠাৎই হুট করে রুমে ঢুকে পড়ে কাব্য ছাড়। কবিতাকে হয়তো কিছু জিজ্ঞেস করতো কিন্তু আমাকে দেখে থতমত খেয়ে থম মেরে গেল। উনি পাঞ্জাবি পায়জামা পরে আছেন, কিন্তু এমনিতে আমি উনাকে প্যান্ট শার্ট পরা অবস্থায় দেখেছি। এখন তাই দেখতে একটু অন্যরকম লাগছে। উনি হয়তো কিছু বলতো কিন্তু তার আগেই কবিতা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভাইয়া আমার গ্রুপ স্টাডি করছি, তুমি যাও এখন এখান থেকে। আমাদের বিরক্ত করো না। আর কারো রুমে ঢোকার আগে যে নক করে ঢুকতে হয় সেটা তুমি জানো না? ওর কথা শুনে আমরা দুজনই হতবাক হয়ে গেলাম। আমার মনে পড়লো ওর ইচ্ছের কথা। আমার হো হো করে হাসতে ইচ্ছে করলো। কোনো মতে ঠোঁট চিপে হাসি আটকালাম। স্যারের মুখ থেকে যেন কথা সরে গেছে। ওনাকে দেখেও আমার হাসি পাচ্ছে। উনি কোনো মতে নিজেকে সামলে আমতা আমতা করে বলল, আমি আসলে আমার ফোনের চার্জারটা নিতে এসেছিলাম। তোর কাছেই আছে মনে হয়। তুই তো মাঝে মধ্যেই আমার চার্জার নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, আছে আমার কাছে। ওইখানে দাঁড়াও আমি দিচ্ছি। কবিতা কাব্য স্যারের হাতে চার্জার দিয়ে বলল, নেক্সট টাইম কারো রুমে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করবে, বুঝলে? কাব্য স্যারের মুখ মুহূর্তেই কেমন হয়ে গেল। একবার আমার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। কাব্য স্যার রুম থেকে বের হতেই কবিতা হো হো করে হেসে উঠল। আমিও আর নিজের হাসিকে কন্ট্রোল করতে পারলাম না। দুইজন মিলে বিছানায় গড়াগড়ি খেয়ে হাসতে লাগলাম। আহ, আমার কত দিনের স্বপ্ন আজ পূরণ হলো। ভাবতেই শান্তি লাগছে খুব। আজ তোর জন্য আমার ইচ্ছে পূরণ হলো মায়া। অনেক অনেক ধন্যবাদ তোকে। এই খুশিতে চল, তোকে কাল ফুচকা ট্রিট দিব। 50 টাকার ফুচকা চাইস না কিন্তু। 10 টাকার রাস্তার ছোট ফুচকা খাওয়াবো। বাজেট কম, বুঝিসই তো। উনি রাগ করবেন না তোর উপর? উনি কে? তোর ভাইয়া, কাব্য স্যার। আমার ভাইয়া তোর উনি হলো কবে থেকে? উনি তো মানুষ নিজের স্বামীকে বলে। চোখ ছোট ছোট করে জবাব দিল কবিতা। আরে, যা বলে তার উল্টো বুঝিস সবসময়। করবে না রাগ।
আমাদের মধ্যে সবসময় এইরকম ঝগড়া লেগেই থাকে, ব্যাপার না। চল আম্মুকে গিয়ে এই মজার কাহিনী বলে আসি। আরে শোন দাঁড়া, আমাকে নিয়ে তো যা। কবিতার মা রান্না করছিল। কবিতা গিয়েই হর করে সব কিছু বলে দিল। কবিতার মা কবিতার মাথায় চাটি মেরে বলল, করলি তো ঠিক আছে, কিন্তু মায়ার সামনেই কেন? বেচারা ছেলেটা আমার লজ্জা পাবে না? তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না কখনো? আমার সাথে এ যাবৎকাল ধরে হয়ে আসা অন্যায়ের প্রতিবাদ এইটা কেবল তো শুরু। কবিতার মা আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি কিছু মনে করো না মা, ওরা দুই ভাই বোন এমনই করে সব সময়। টম অ্যান্ড জেরির মতো বাসায় ঝগড়া করতেই থাকে। স্যার তো অনেক শান্তশিষ্ট, কবিতাই এইরকম করে? আরে না, তোমার স্যার ও কবিতার মতোই, কেউ কাউকে এক চুলও ছাড় দেয় না। কবিতা মুখ বেঁকিয়ে বলে, তোমার স্যার হচ্ছে একটা মিচকে শয়তান, বুঝলে মায়া? কবিতার ছাদের বাগানের গাছগুলোতে পানি দিতে দিতে বলল, তোমার ভাইকে দেখে তো আমার মোটেও মিচকে শয়তান মনে হলো না কবিতা। তুমি তো খেতে বসেও কত কথা বললে, কিন্তু সে তো কিছু বললো না। তুই আসিস তো, এই জন্য কিছু বলেনি। তোকে বাসায় দিয়ে আসার পর আমাকে ঝাড়বে, বুঝলি? কিন্তু ততক্ষণে বাবা চলে আসবে, আমাকে আর কিছুই করতে পারবে না। বাই দ্য ওয়ে, তোর মাথা থেকে দেখছি আমার ভাইয়ার চিন্তা কিছুতেই বের করতে পারছি না। কাহিনী কি মামু? দিলের মধ্যে কি কিছু লাফালাফি করছে নাকি? ধ্যাৎ, কি যে বলিস তুই! আমি তো উনাকে ধন্যবাদ দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু ওনার ঘরে কিভাবে যাব? তুই তো মেলা কাহিনী করলি, এখন কি ওনার সামনে যেতে পারবি? তোকে কেলাবে না ধরে? শোন মায়া, তোর উনি হচ্ছে আমার ভাইয়া, বুঝলি? আমি আমার ভাইকে কিভাবে এইখানে আনবো সেটা আমার উপর ছেড়ে দে। তুই শুধু আমার গাছগুলোর যত্ন কর, একদম নিজের গাছের মতো, ওকে? আমি যাচ্ছি ভাইয়াকে আনতে। আমি কিছু বলার আগেই ও ছুটে নেমে গেল। ওদের বাড়িটা আমার বেশ ভালো লাগলো। ডুপ্লেক্স বাড়ি, সামনে কিছুটা জায়গা আছে, সেখানে গাছপালা আছে, ফুলের বাগান আছে, আবার ছাদেও বাগান আছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার অনেক বড় একটা বাগান হবে, কিন্তু জায়গার স্বল্পতার জন্য সেটা আর হয়ে ওঠেনি। এইখানে আসার পর সাবিহার রুমে শিফট হওয়ার পর বারান্দায় কিছু গাছ লাগিয়েছি, কিন্তু সেখানেও সমস্যা। বারান্দা বেশি বড় না হওয়ায় মনের মতো সাজাতে পারিনি। কবিতা পা টিপে টিপে কাব্যর রুমে গিয়ে উকি দিল। দেখলো কাব্য বিছানায় শুয়ে ফোন টিপছে। সে গলা খাকারি দিয়ে ভিতরে গিয়ে বলল, ভাইয়া। কাব্য কোনো কথা বলল না। কবিতা আবার বলল, ভাইয়া, একটা কথা বলার ছিল তোকে। তুই কি আমার উপর রেগে আছিস? কাব্য মাথা না তুলেই জবাব দিল, তোর বান্ধবী এখনো যায়নি তাই না? গেলে তো মজা দেখাবো। আমি মিচকে শয়তান, হ্যাঁ? আমার বান্ধবী তোমাকে ছাদে ডাকছে ভাইয়া। আমাকে? আমাকে কেন ডাকবে? জানি না। আমাকে বলল, যা তোর ভাইকে ডেকে নিয়ে আয়। কাব্যর বিশ্বাস হলো না, তবুও সে উঠে দাঁড়ালো। কবিতার সামনে এসে বলল, আচ্ছা, তুইও চল। আমি? হ্যাঁ, অবশ্যই তুইও যাবি। ও তো কফি খেতে চেয়েছে, আমি ওর জন্য কফি করে আনছি, তুমি যাও, আমি আসছি। কাব্য ভ্রু কুঁচ করে ওর দিকে তাকিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। আমাকে ডেকেছো মায়া? কাব্য ছাড়ের আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখলাম সে দাঁড়িয়ে আছে। আমি কোনোমতে তার দিকে তাকিয়ে বললাম, আসলে আমি আপনাকে কিছু বলতে চাইছিলাম, যদিও আমার এই কথাগুলো আগেই বলা উচিত ছিল। কি কথা মায়া? সেদিন আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ স্যার। আপনি না থাকলে সেদিন যে আমার কি হয়ে যেত আল্লাহই জানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আরো আগে বলা উচিত ছিল, কিন্তু আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, তাই বলা হয়ে ওঠেনি। সেজন্য আমি ভীষণ লজ্জিত স্যার। কোনো ব্যাপার না মায়া, এটা আমার কর্তব্য ছিল। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। আমি মাথা ঝাঁকালাম, ওনাকে জিজ্ঞেস করলাম, কবিতা কোথায়? ও তো কফি আনতে গেছে। তুমি তো কফি খেতে চাইছো এই জন্যে। আমি কফি খেতে চেয়েছি ওর কাছে? তুমি চাওনি? না, আমি তো কিছুই চাইনি। তুমি আমাকে ডেকে আনোনি? বলনি যা তোর ভাইকে ডেকে নিয়ে আয়? না তো, আমি তো শুধু আপনার সাথে দেখা করতে চাইছিলাম। আমরা দুজনেই বুঝলাম কবিতা কেন আমাদের একা রেখে গেছে এইখানে। আমার ভীষণ লজ্জা লাগলো। আমি ওনাকে বললাম, আমি নিচে যাচ্ছি,
আমাকে বাসায়ও ফিরতে হবে। আমি নিজে নামার আগে উনি আমাকে জিজ্ঞেস করলো, "সারা বাংলাদেশে কি আর কোনো কলেজ খুঁজে পাওনি তুমি? তোমাকে আমারই ডিরেক্ট স্টুডেন্ট হতে হলো?" কবিতার বাসার ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে মায়া। কবিতার উপর ভীষণ রাগ হচ্ছে তার। মেয়েটা এখন মাথা ব্যথার অজুহাত দিয়ে তাকে বাড়ি দিতে যেতে চাইছে না। মায়া ভালোভাবে বুঝতে পারছে কবিতা কাব্য স্যারের সাথে তাকে একা পাঠাতে চাইছে। মায়া যতই কবিতাকে তার সাথে যেতে বলছে, কবিতা নিজে না থেকে সরছে না। কবিতা, বোঝার চেষ্টা কর। স্যারের সাথে আমি কিভাবে বাইকে চলে যাব? কেমন একটা লাগবে না? আর রাস্তায় পরিচিত কেউ দেখলে ভুলভাল ভাববে। চল না তুই। বাহ! আমার ভাইয়ের বাইকে চড়া কি শখ! তোকে বলেছে ভাইয়া তোকে বাইকে করে নিয়ে যাবে? গাড়ি আছে না? শোন, এত কাছাকাছি বসতে হবে না তোকে। তুই চাইলে গাড়ির পিছনেও বসতে পারিস। কিছুই মনে করব না। কিন্তু তুই পিছনে বসলে আমার ভাইয়াকে মনে হবে গাড়ির ড্রাইভার। আমার ভাই কি তোর ড্রাইভার? তবে ব্যক্তিগত ড্রাইভার বানাতে চাইলে অন্য কথা। আমি মানা করব না। বলে চোখ টিপল কবিতা। মায়া অসহায় হয়ে তাকিয়ে রইল। সে বুঝে গেছে তার কোনো কথারই মূল্য দিবে না এখন। অগত্যা কবিতার মায়ের থেকে বিদায় নিয়ে বাইরে বের হয়ে এলো গাড়ির উদ্দেশ্যে। ও বের হওয়া মাত্রই কবিতা ছুটে এলো ওর পিছু পিছু। মায়া চোখ সরু করে বলল, তোর না মাথা ব্যথা? এলি কেন এখানে? আরে তোকে নিয়ে এসেছি গাড়ি করে, নিজ দায়িত্বে গাড়িতে উঠিয়ে দিয়ে তবেই না ছুটি আমার। হুম, বুঝলাম। কিন্তু তোর মতলব তো ভালো না। আমাদের একা ছাড়ছিস কেন? কারণ তোকে আমার ভাইয়ার বউ বানাতে চাই। এইটা জীবনেও সম্ভব না। কেন সম্ভব না? উনি আমার শিক্ষক। তোকে কিন্তু আগেই শিক্ষকের সংজ্ঞা দিয়েছি। সেই হিসেবে দেখলে দুনিয়ার কাউকে বিয়ে করা যাবে না। তবুও? কিসের তবুও? মায়া অধৈর্য হয়ে বলল, তুই তো জানিস আমার সবকিছুই, আমার মায়ের জন্য কি কি হয়েছে। এখন যদি তোর ভাইকে বিয়ে করতে চাই তাহলে সবাই আমাকে আমার মায়ের মতোই খারাপ ভাববে। সবাই বলবে শিক্ষককে বিয়ে করলো। কবিতা কিছু দমে গেল। মায়া আবার বলল, তাছাড়া আমি আমার পরিবারের একজন সদস্য এখন। সবাই আমাকে মেনে নিয়েছে, এখন আমি যদি এইরকম একটা কাজ করি তাহলে আমি ওদের সামনে মুখ দেখাতে পারবো না। আর যদি সবকিছু ওদের সম্মতি নিয়ে হয় তাহলে? উফ, কবিতা, এমন ভাবে বলছিস যেন আমি আর তোর ভাই দুইজন দুইজনকে ছাড়া বাঁচবো না। বাদ দে তো। এমন তো না যে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। চল তো, বেশি বকিস না। কবিতা মুখ গোমড়া করে মায়ার পিছনে হাঁটতে থাকে। বাইরে এসে দেখে কাব্য দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। তাদের দেখেই বলে, তাড়াতাড়ি করো দুজন, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। মায়া কবিতাকে বাই বলে গাড়ির পিছনের দরজা খুলতে গেলে কবিতা ধমক দিয়ে বলে, এই মেয়ে, আমার ভাইকে কি তোর ড্রাইভার মনে হয়? আমার ভাই কেন তোকে ড্রাইভ করে নিয়ে যাবে এইভাবে? সামনে বস। কাব্য কবিতার দিকে তাকিয়ে বলে, তুই বস না সামনে। সামনে তো মাত্র দুইটাই সিট আছে। আমি তো যাচ্ছি না ভাইয়া। কেন? তুই কেন যাবি না? আমার মাথা ব্যথা করছে রে ভাইয়া। তুই যা না, ওকে নিয়ে দিয়ে আয়। তোর আবার মাথা ব্যথা? ব্যাঙের আবার সর্দি? মাথা আছে নাকি তোর? আমাকে আবার বান্ধবীর সামনে অপমান করবি না বলে দিচ্ছি। মায়া, সামনে গিয়ে বসো। আর মিস্টার কাব্য, শুনেন, একটা কথা বলে দিচ্ছি আপনাকে। আমার বান্ধবীকে সহি সালামতে বাসায় দিয়ে আসবেন, বুঝলেন? কথার যেন কোনো নড়নচড়ন না হয়। আমি যেন কালকে শুনি না যে কোনো কিছু হয়েছে। কাব্য একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়ে। এখানে কথা বলা মানে শুধু শুধু নিজের মাথা নিজে খাওয়া। মায়াকে গাড়িতে উঠতে বলে সে উঠে বসে। তোমার জীবনের লক্ষ্য যেন কি? গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করে কাব্য। চাইছি তো যাতে আল্লাহ ডাক্তার বানায়। শুধু আল্লাহ বানালে তো হবে না, তোমাকে পরিশ্রমও করতে হবে। সেটা তো অবশ্যই। তোমাকে দেখে কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাইছো। মায়া হুট করেই কাব্যর দিকে তাকায়। সে কিভাবে বুঝলো? মায়া ঢোক গিলে বলে, হ্যাঁ, কিছু বলতে চাই। বলে ফেলো। পরে কিন্তু আর সময় সুযোগ নাও পেতে পারো। আসলে বিষয়টা কবিতাকে নিয়ে। কবিতাকে নিয়ে? হুম। কি করেছো আবার? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে আমতা আমতা করে বলল, আসলে, আরে আসলে ও প্রেমে পড়েছে, কিন্তু সেটা আপনার ভয়ে বলতে পারছে না। আমাকে পাত্তা দেয় নাকি? আজকে তো দেখলেই আমাকে কিভাবে নাকানি চোবানি খাওয়ালো তোমার সামনে। আসলে ও যেমনই হোক না কেন, ওর মনটা অনেক ভালো। কিন্তু জীবনের এইরকম একটা সিদ্ধান্ত আসলে ও একা নিতে পারছে না। ওর পছন্দের মানুষটা কি আমার বন্ধু? মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? কাব্য একটা রহস্যময় হাসি দিয়ে বলে, মায়া, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি ওর ভাই।
আমার কি এইটা বোঝার কথা না? ওহো! হ্যাঁ, আমিই আসলে বেশি বুঝেছিলাম। কবিতা আমাদের বাড়িতে ৭ বছর বয়সে পার্মানেন্টলি এলেও আমার মাই কিন্তু ওকে ছোট থেকে দেখাশোনা করেছে। তখন তো অনেক ছোট ছিল। মামি মারা যাওয়ার পর ১ম এই আমাদের বাড়িতে এনেছিল হাসপাতাল থেকে। আমি ভেবেছিলাম মা হাসপাতাল থেকে বোন কিনে এনেছে। কিন্তু কয়েক মাস পর বুঝেছিলাম ও আমার বোন নয়। যখন নানু ওকে নিয়ে যেতে এসেছিল, আমি খুবই কান্না করেছিলাম সেদিন। জানো তো সেদিন আমি কথা অসমাপ্ত রেখেই কাব্য থেমে গেল। ভেবেছে মায়া কিছুই জানে না হয়তো। মায়া কাব্যকে বলে, "আমি সবকিছু জানি স্যার।" কবিতা আমায় বলেছে। সহসাই কাব্য মায়ার দিকে তাকায়। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে বলে, "তুমি জানো সবকিছু?" "হুম, আমি জানি। ও তো কাউকে কখনো এইসব বলে না। তোমাকে কিভাবে বলল?" মায়া একটু মুচকি হেসে বলে, "আপনি যদি ওর ভাই হয়ে থাকেন তাহলে আমিও কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড হই। কথাটা মাথায় রাখবেন।" বলেই চুপ করে গেল মায়া। কি বলল সে এইটা? হাজার হোক সে তো তার শিক্ষক। কাব্য গাড়িটা স্টার্ট দিল। সারা রাস্তা আর কেউই তেমন কোনো কথা বলল না। কাব্য মায়াকে ভালোভাবে পড়াশোনা করতে বলল। বাসার সামনে এসে গাড়ি থামালে মায়া গাড়ি থেকে নেমে কাব্যকে ধন্যবাদ দিয়ে বাসায় আসার জন্য অনুরোধ করলো। কিন্তু কাব্য কাজ আছে বলে চলে গেল। মায়া খুশি মনে বিল্ডিং এর ভেতরে ঢুকলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর লিফট আসলে লিফটে ওঠার পর হঠাৎ তার মনে হলো কাব্য স্যারকে সে একবারের জন্য বলেনি এই এলাকায় তার বাসা, কিংবা এই বিল্ডিং এই সে থাকে। তবে স্যার কিভাবে জানলো সব? আপু, তোমার কাব্য স্যার কিন্তু খুবই সুন্দর, একদম হিরো হিরো। মাথা চুলে চিরুনি চালানো থামিয়ে সাবিয়াকে বলে, তুই কিভাবে জানিস? ফেসবুক থেকে। ওনার অ্যাকাউন্ট পেলি কই? কবিতা আপুর ফ্রেন্ড লিস্টে। যাই বলো না কেন, তোমার স্যার কিন্তু সেই। এতই যখন ভালো লেগেছে তাহলে গিয়ে প্রপোজ করে দে না। আমার তো তোমার জন্য ভালো লেগেছে। মাথা খাস না তো আমার। প্লিজ। আজকে সারাদিন কবিতা বকবক করেছে। এখন আবার তুই শুরু করছিস না? তুমি সরি বলেছো? কি, কি বলেছো? আর কবিতা আপু বলল, তুমি নাকি ওনার সাথে এক গাড়িতে এসেছো। কি, কি কথা হয়েছে তোমাদের মাঝে? আমাকে বলো না প্লিজ। সাবিহা, আম্মাকে গিয়ে বলবো। অল্প বয়সে পেকেছিস তুই। তোকেই বিয়ে দিতে বলি। না, না, না আপু প্লিজ। আমি এই এখনই শুয়ে পড়ছি। মায়াও কিছুক্ষণ পর গিয়ে শুয়ে পড়লো সাবিহার পাশে। কিন্তু ঘুম আসছে না তার। কাব্য স্যার কি আসলে অনেক সুন্দর? অনেক মেয়েরাই বুঝি এইভাবে ক্রাশ খায় ওনার প্রতি। উফ! অসহ্য লাগছে সবকিছু। মায়ার কেন যেন কিছুই আর ভাল লাগছে না। বারবার মনে হতে থাকে, জীবন তুমি এত বিষাদ কেন?